একদম চেঁচাবে না আমার ওপর। সত্যিটা মুখের ওপর বলার মতো সৎসাহস আমার আছে। তুমি আমায় ভুল বুঝছো ফাহাদ। একবার নিজেই বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখো। একবার কেন, আমি 1000 বার ভেবেছি, কিন্তু তোমার মানসিকতায় যা এসেছে, আমার মানসিকতায় তা আসেনি। আমার মন বারবার এটাই বলেছে আমি প্রিয়াকে ভালোবাসি। আর একটা জিনিস আমি বুঝি না, তুমি কি জন্মগতভাবেই এত সম্পত্তির মালিক ছিলে? আচ্ছা, তোমার কথা বাদই দিলাম, আমার কথাই বলি, আমি কি জন্মগতভাবেই বড়লোক? তোমার টাকায় ফুটানি করলেই আমি বড়লোক হয়ে গেলাম? সেজন্য কি আমি পরিশ্রম করিনি? যখন তোমার এত এত সম্পত্তি ছিল না তখন তো তুমি এসব স্ট্যাটাস নিয়ে ভাবনি। তাহলে আজ কেন ধনী গরিব বিষয়টা আসছে? তুমিই তো আমায় বলতে, গরিবদের যেন কখনো অবহেলা না করি, তাদের সাথে কোনো অন্যায় না করি, সবাইকে সমান চোখে দেখি। তাহলে আজ তোমার সেই শিক্ষা কোথায় গেল? ছেলের বউ হলে এত সমস্যা চোখে পড়ে? বিয়ের পর কি আমরা ওর বাড়িতে গিয়ে শুয়ে বসে থাকব না তো? তাহলে কেন ওর বাড়ি নিয়ে, ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে টানাটানি করছো? আর বাকি রইল সমাজ, আত্মীয় স্বজন। কোনো একটা বিজনেসের লস খেয়ে বা সব সম্পত্তি হারিয়ে বিছানায় পড়ে দেখো তো সমাজ তোমাকে বিপদ থেকে তুলতে আসে নাকি? আত্মীয় স্বজন কয়দিন দেখবে তোমাকে? 1 দিন, 2 দিন, সর্বোচ্চ 1 মাস, ব্যাসের পর তারা উধাও। তাহলে এসব কারণকে কেন এত প্রায়োরিটি দিতে হবে? শোনো বাবা, এরপরও তুমি কি করবে না করবে আমি জানি না। আমি ক্লিয়ার বলে দিচ্ছি, আমি প্রিয়াকে ভালোবাসি। আর যাই হয়ে যাক আমি প্রিয়াকেই বিয়ে করব। কথাগুলো বলেই ফাহাদ বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ডট ডট ছাদে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে প্রিয়া। আগে একটা সময় ছিল যখনই বৃষ্টি হতো প্রিয়া ছুটে যেত বৃষ্টিতে। বৃষ্টিতে ভিজত আনন্দে। বৃষ্টির প্রতিটা ফোঁটা প্রিয়াকে ডাকত ভেজার জন্য। আর প্রিয়াও মরিয়া হয়ে পড়ত ভেজার জন্য। মায়ের করা নজর এড়িয়েও যে কত বৃষ্টিতে ভিজেছে তার কোনো ইয়াত্তা নেই। এমনও সময় গিয়েছে প্রিয়াকে ঘরে তালা দিয়েও রাখা হয়েছে। কিন্তু হার মানেনি তখনও প্রিয়া। জানালা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকত। বৃষ্টিকে উপেক্ষা করার ক্ষমতা যেন প্রিয়ার ছিলই না। লাস্ট বৃষ্টিতে ভেজা শুরু করে চোখের পানি লুকানোর জন্য। এরপর আর তেমন ভেজা হয়নি। আজ অনেক দিন পর এভাবে বৃষ্টিতে ভিজছে প্রিয়া। ভাগ্যিস চোখের পানির কোনো রং নেই। বৃষ্টির সাথে সাথে চোখের প্রতিটা ফোঁটা পানি ধুয়ে যাচ্ছে। প্রিয়া এটাই ভেবে পাচ্ছে না যে, প্রিয়া কেন কষ্ট পাচ্ছে। ফাহাদের বাবা তো ভুল কিছু বলেনি। ঠিকই বলেছে। তাহলে কেন কষ্ট হচ্ছে প্রিয়ার? এমনও তো নয় যে প্রিয়া ফাহাদকে ভালোবাসে নাকি বাসে না, না হার ভাবতে পারছে না প্রিয়া। এবার শব্দ করে কাঁদতে কাঁদতে ফ্লোরেই বসে পড়ে। পেছনে থেকে সবটা দেখছে ফাহাদ। আস্তে আস্তে করে এগিয়ে যায় প্রিয়ার কাছে। সামনে গিয়ে প্রিয়ার দিকে এক হাত বাড়িয়ে দেয়। প্রিয়া সামনে মাথা তুলে তাকাতেই চমকে যায়। উঠে দাঁড়িয়ে বলে, আপনি? অন্য কাউকে আশা করেছিলে? আপনি এখানে কি করছেন? নিজের চোখে দেখতে আসলাম। কি, তোমাকে ভালোবাসো অথচ বলো না? আমি কাউকে ভালোবাসি না। ভালোবাসা আমার জন্য না। ফাহাদ প্রিয়ার কোমরে ধরে কাছে টেনে বলে, কিন্তু তুমি যে আমার ভালোবাসা। প্রিয়া ধাক্কা দিয়ে ফাহাদকে সরিয়ে দেয়। একদম আমার কাছে আসবেন না। ভালোবাসি না আমি। চলে যান আপনি এখান থেকে। কেন এভাবে দূরে সরিয়ে দিচ্ছ? আমার বাবার জন্য। তুমি বাবার কথাগুলোই শুনলে আমার ভালোবাসা দেখলে না? এতগুলা মাস যে পাগলের মতো ভালোবেসেছি সেটা চোখে পড়েনি তোমার? আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। চলে যান আপনি এখান থেকে। এইসব ভালোবাসা আবেগ, আজ আছে, কাল নেই। একটা সময় ঠিকই বাবার কথাগুলোকে প্রায়োরিটি দিবেন। তখন বলবেন, আসলেই ভুল করেছি ভালোবেসে। ফাহাদ একবার এদিক সেদিকে তাকালো। প্রিয়ার হাত ধরে বলল, চলো। কোথায়? আমার সাথে। আমি যাব না কোথাও। আমিও একা কোথাও যাচ্ছি না। ফাহাদ প্রিয়ার হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ি থামায় একটা খোলামেলা জায়গায়। এখানেও বেশ কিছু কাপল দেখা যাচ্ছে। কোনো কাপল এক ছাতায় হাত ধরে হাঁটছে। কেউ কেউ ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। কেউ টং দোকানে বসে চায় চুমুক দিচ্ছে। কোনো কাপল আবার শখে ভিজছেও। সবার সামনে খোলা জায়গায় দাঁড় করালো প্রিয়াকে। প্রিয়া উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করতে চলেছে ফাহাদ? ফাহাদ এবার প্রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। সবার দৃষ্টি এবার যোগান দিল। কয়েকজন কিছুটা কাছেও এগিয়ে আসে। রাস্তায় ফুল বিক্রি করা পথশিশুগুলা বড় বড় কচু পাতায় মাথা ঢেকে ওদের কিছুটা সামনে আসে। প্রিয়া আশেপাশে তাকিয়ে বেশ বিরক্ত হয়।
সবাই কিভাবে দেখছে। আস্তে আস্তে আরও অনেক মানুষ জড়ো হয়ে যায়। ফাহাদ জোরে জোরে বলা শুরু করে, আমি আমার বাবার কথার ধার করি না। আমি তোমায় ভালোবাসি। সারাটা জীবন আমি তোমার সাথে কাটাবো। তাই আমি কাকে আমার জীবনসঙ্গী করব সেটার ডিসিশন শুধু আমিই নিব। সিদ্ধান্ত তো আমি সেদিনই নিয়েছি, যেদিন তোমায় বৃষ্টির মধ্যে দেখি। তোমার স্নিগ্ধ ভেজা চোখমুখ তখনই আমার মনটা উইল করে নিয়েছে। আমি তখনও ভাবিনি এর পরিণতি কি হতে পারে। আমি এখনও ভাবব না এর পরিণতি কি হবে। আমি শুধু ভাবব কি করে তোমাকে আমার করব। কি করে তোমার ওই দুটি হাত সারাজীবন আমার হাতের মুঠোয় রাখব। তুমি যদি একটা বার বিশ্বাস করে তোমার হাত দুটি আমার হাতে দিতে পারো তাহলে কথা দিচ্ছি এই বৃষ্টিকে সাক্ষী রেখে, এই এতগুলো মানুষকে সাক্ষী রেখে সব বাধা বিপত্তি পেরিয়ে শুধু তোমাকেই ভালোবাসব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাত দুটি শক্ত করে ধরে রাখব। বাসবে আমায় একটু ভালো। ফাহাদের কথা শেষ হতেই একটা ছেলে একগুচ্ছ কদম ফাহাদের দিকে ছুঁড়ে দেয়। ব্রো। ফাহাদ মুচকি হেসে ফুলগুলো ধরে। ফুলগুলোতে চুমু খেয়ে প্রিয়ার দিকে এগিয়ে দেয়। কে কি বলবে সব ভুলে দাও না হাতটা বাড়িয়ে। বিশ্বাস করো ভালোবাসার বিনিময়ে কখনোই কষ্ট দিব না। ভালোবাসবে একটু, বিয়ে করবে আমায়। প্রিয়া চুপ। ফাহাদ আবারও বলল, উইল ইউ ম্যারি মি প্রিয়া। প্রিয়া মুখে হাত দিয়ে কাঁদছে। সবাই এবার জোরে জোরে চেঁচিয়ে বলছে, হ্যাঁ বলো, হ্যাঁ বলে দাও। চারপাশ থেকে একই ধ্বনি ভেসে আসছে। প্রিয়া কান্নার জন্য উত্তর দিতে পারছে না। ফাহাদের হাত থেকে ফুলগুলো নেয়। ফাহাদ উঠে দাঁড়াতেই প্রিয়া ফাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে ফাহাদকে। কাঁদতে কাঁদতেই বলে, ভালোবাসি ফাহাদ ভালোবাসি। চারপাশ থেকে এবার সবার করতালি ভেসে আসে। ফাহাদ প্রিয়ার চোখের পানি মুছতে মুছতে বলল, আজই শেষ। এই চোখে আর কোনোদিন পানি দেখতে চাই না। এই চোখে শুধু আমার জন্য ভালোবাসা দেখতে চাই। প্রিয়া তখনও কাঁদছে। ফাহাদ হালকা ধমক দিয়ে বলল, কাঁদতে বারণ করলাম না। কান্না পেলে আমি কি করব। ফাহাদ মুচকি হাসল। কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসি। চারপাশে সবাইকে দেখে প্রিয়া খুব লজ্জা পায়। ফাহাদের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ফাহাদ বিষয়টা বুঝতে পেরে বলল, লজ্জাবতী। যে ছেলেটা কদম ফুল এগিয়ে দিয়েছিল সে ওদের দিকে এগিয়ে এসে বলল, হে ব্রো, ফ্রি হলে একটু কথা বলতাম। প্রিয়া তো লজ্জায় মাথা তুলেই তাকাতে পারছে না। ফাহাদ বলল, হ্যাঁ শিওর। আমায় চিনেছেন তো। তুমি একটু আগে ফুল দিলে না। হ্যাঁ ব্রো, গার্লফ্রেন্ডের জন্য এনেছিলাম। কিন্তু আপনাদের দেখে মনে হলো ফুলগুলো আপনাদের কাছেই শোভা পাবে। আসলে ভাই এমন প্রপোজ খুব কমই দেখেছি। সচরাচর ভালোবাসার জন্য প্রস্তাব দিতে দেখা যায়। কিন্তু আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন তাও এত মানুষের সামনে। জিনিসটা আমায় খুব মুগ্ধ করেছে। ছেলেটার গফপিঠে একটা কিল দিয়ে বলল, তুমি তো আমায় বিয়ের প্রস্তাব দিলে না। বিয়ের প্রস্তাব দিব না, বিয়ে করে নিয়ে আসব। ফাহাদ হেসে বলল, যাকে ভালোবাসি তাকে এভাবে আর ভালোবাসতে ইচ্ছে করে না। বউ করেই ভালোবাসব। কত কষ্ট দিয়েছে জানো না। সব সুদে আসলে শোধ তুলব। কিভাবে, ওটা সিক্রেট। বলা যাবে না। বলেই হো হো করে হাসল ফাহাদ। সাথে ওই ছেলেটাও। এদিকে ছেলেটার গফার প্রিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। ফাহাদ বুঝতে পেরে কথা অন্যদিকে ঘুরিয়ে বলল, আমি ফাহাদ। আর ও আমার হবু বউ প্রিয়া। আমি নিহান। আর ইনি আমার গার্লফ্রেন্ড থুক্কু হবু বউ রেসি। তোমাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। বৃষ্টি না থাকলে বসে কফি খেতাম। কিন্তু প্রিয়াকে আর বেশিক্ষণ ভেজানো যাবে না। ঠান্ডা লেগে গেলে তো সমস্যা বুঝো না। আমি তো এখন ওর সাথে থাকি না যে সেবা করব। নিহান হেসে বলল, এটা আমার নাম্বার। ফাহাদ নিজের নাম্বারটাও দিয়ে বলল, একদিন সময় করে আমরা অবশ্যই কফি খাবো একসাথে ওকে। আর আমাদের বিয়েতে কার্ডও পাঠিয়ে দিব। খুশি হলাম ভাই। ধন্যবাদ তোমাদের। আজ আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাহাদ আর প্রিয়া হাঁটা ধরল। দুজনের মাঝে সামান্য দূরত্ব। ফাহাদ প্রিয়ার হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাতের আঙ্গুল ঠুকিয়ে শক্ত করে হাত ধরে হাতের পিঠে একটা চুমু খায়। প্রিয়া মুচকি হেসে ফাহাদের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। ফাহাদের বাবার মুখোমুখি বসে আছে প্রিয়া। প্রিয়া মাথা নিচু করে বসে আছে। কথা বলাটা ফাহাদের বাবাই শুরু করলেন, তুমি কি তাহলে ফাহাদকেই বিয়ে করছ? ইনশাআল্লাহ। যদি ফাহাদ না মতো বদলায় তাহলেই। তুমি খুব ভালো করেই জানো তোমার অতীতের কথা। তোমার কি মনে হয় এসব জানার পরও ফাহাদ তোমার সাথে থাকতে রাজি হবে? আপনার কথার উত্তর দেওয়াটা হয়তো বেয়াদবি দেখাবে।
কিন্তু আপনি তো মূলত উত্তর জানার জন্যই আমায় ডেকেছেন, তাই বেয়াদবি হলে মাফ করবেন। আপনি যেটা বলছিলেন, আমার অতীতের কথা। হ্যাঁ, আমি আমার অতীত খুব ভালো করেই জানি। শুরু থেকে শেষটা জানি, যেটা বিস্তারিত আমার পরিবারের বাহিরের মানুষ জানে না। আর আমার এমন আহামরি কোনো অতীত না যে ফাহাদের খুব বেশি সমস্যা হতে পারে। ভালোবাসা তো অপরাধ নয়। আমি ভালোবেসেছিলাম আর ভাগ্য আমায় নিয়ে খেলেছে। এখানে তো আমার কোনো হাত ছিল না। তবুও আমার এই ছোটখাটো কোনো অতীতই আমি ফাহাদের থেকে লুকাবো না। যার সাথে সারাটা জীবন থাকার প্রতিজ্ঞা নিয়েছি তার অধিকার আছে আমার অতীত বর্তমান জানার। এরপর যদি ফাহাদের মনে হয় সম্পর্ক আগাবে তাহলে সরি, আমি ফাহাদকে ছাড়তে পারবো না। মোট কথা, ফাহাদ নিজে থেকে যদি আমায় না ছাড়ে তাহলে আমি কখনোই ফাহাদকে ছাড়ব না। আমি রাজি না জেনেও তুমি বিয়ে করবে? আমার পরিবার আমাকে একা বিয়ে করার শিক্ষাই দেয়নি। আমি বলেছি আমি ফাহাদকেই বিয়ে করব। তার মানে এই নয় যে আপনাদের কিংবা আমার পরিবারের কারো অমতে। যেদিন আপনি মেনে নিবেন সেদিনই বিয়ের বিষয়ে ভাবব আমরা। কিন্তু আমি আবারও বলছি আমি ফাহাদকে ছাড়তে পারব না। যদি আমি কোনোদিনই না মেনে নেই, প্রত্যেক বাবা মা চায় তাদের সন্তান সুখী হোক। এখন সন্তান কার সাথে সুখী হবে সেটাও তার বাবা মাকে দেখতে হবে। ইচ্ছের বিরুদ্ধে কোনো ডিসিশন চাপিয়ে দেওয়া মানেই বাবা মায়ের দায়িত্ব পালন করা না। আমি তোমার সব কথাই মানছি, কিন্তু তুমি নিজেই একবার ভেবে দেখো, এটা কি কখনো হওয়ার মতো? কোথায় তুমি আর কোথায় ফাহাদ? সোসাইটিতে ছোট হয়ে যাব আমি। যতদিন আমি ফাহাদকে ভালোবাসিনি ততদিন আমিও এটাই ভাবতাম বড়লোকদের সাথে গরিবদের কখনো ভালোবাসা বিয়ের মতো সম্পর্ক হতে পারে না। কিন্তু যেদিন থেকে আমি ফাহাদকে ভালোবেসেছি সেদিন থেকে এসব ইস্যু তুচ্ছ মনে হয় আমার কাছে। আর বাকি রইল সোসাইটি। জীবনের এই ছোট্ট বয়স থেকেই আমি সোসাইটি জিনিসটাকে ঘৃণা করি। এই সোসাইটি শুধু পারে খোঁচাতে, কিভাবে টেনে হিচড়ে একটা মানুষকে নিচে নামাতে হয় সোসাইটি খুব ভালো করেই পারে সেটা। এরা তিলকেও তাল বানাতে পারে। প্রত্যেকটা মানুষেরই আগে দেখা উচিত মেয়েকে কি করে, কিন্তু তারা তা করে না। তারা আগে দেখে মেয়ের বাপের কি আছে, কয়তলা ফ্ল্যাট আছে, কয় বিঘা জমি আছে, কয়টা বাড়ি আছে। এরপর দেখবে মেয়েকে। মেয়ে যদি হয় কোটিপতির তখন মেয়ে টেরা হলেও সোসাইটি কিচ্ছুই বলবে না। সোসাইটিতে বড় হলেও ছোট থেকেই আমি বুড়ো আঙ্গুল দেখিয়েছি। আমি তখনই যখন পাত্তা দেইনি, আর এখন আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু হওয়ার সময় ভুলেও সোসাইটিকে পাত্তা দিব না। সোসাইটি আমার বিপদে কখনো এগিয়ে আসেনি। এরা আমাকে একবেলা খাওয়ায়নি, আমাকে পড়াশোনা করায়নি। তাহলে কেন সোসাইটিকে মুখ্য বিষয় মনে করব? সোসাইটি পেরেছে তিলকে তাল বানিয়ে বদনাম ছড়াতে, আমার সমালোচনা করতে। এর চেয়ে বেশি কিছুই সোসাইটি থেকে আমি আশা করি না। ফাহাদের বাবা অবাক হয়ে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। তিনি প্রিয়াকে দেখে ভেবেছিলেন যা বুঝাবেন তাই বুঝবে। কিন্তু এত চালাকচতুর তিনি প্রিয়াকে ভাবেননি। তবে প্রিয়ার কোনো কথাই ফেলে দেওয়ার মতো না। প্রত্যেকটা কথা সত্যি এবং গুরুত্বপূর্ণ। ডট ডট অফিসে গিয়েই প্রিয়া ফাহাদের রুমে যায়। ফাহাদ হাসিমুখে বলে, মাই হোয়াইট ফেইরি কাম টু মি। আপনাকে কিছু বলার ছিল। কিছু কেন? সব শুনব। বলো কি বলবে? আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ, এখনো বাসি। কাকে? আমার সাদা পরীকে। আমি সিরিয়াস। ভালোবেসেছি বলতে কলেজ লাইফে একটা রিলেশন ছিল। পরে আর কি? মেয়েটা পরবর্তীতে অন্য রিলেশনে যায়। আপনি কিছু বলেননি? কি বলবো? এসব নিয়ে আমি মাথা ঘামাই না। হঠাৎ এসব কথা তুলছ কেন? আপনার ইচ্ছা হয় না আমার সম্পর্কে জানার? যেই মানুষটাই আমার তার সম্পর্কে জানার এত কিউরিসিটির কি আছে? তবুও আমি জানাতে চাই। আমি জানতে চাই না। অতীতে যাই হয়ে থাকুক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যাই হোক আমি শুধু তোমাকেই ভালোবাসি। তবুও শস ফাহাদ প্রিয়ার ঠোঁটে এক আঙ্গুল রেখে বলে, চুপ। আর কোনো তবুও না। ভালোবাসি। প্রিয়া হেসে দেয়। আমিও ভালোবাসি। তুমি কম ভালোবাসো। কিভাবে? কম সময় ধরে তো আর ঘুরাওনি আমায়। হি হি হি। এভাবে হেসো না তো। বুকে লাগে। লাগুক তাই না? লাগলেই বা তোমার কি হয়েছে? এখন আর ঝগড়া করতে পারবো না। কাজ জমা হয়ে আছে। ধুর, শুধু কাজ আর কাজ। আমার দিকে কোনো খেয়ালই নেই। হুহু ঢং। অফিসের সব কাজ শেষ করতে করতে দেখে ফাহাদ নেই। প্রিয়ার খুব অভিমান হলো। একবার বলে গেলে কি এমন ক্ষতি হতো? দেখাও হলো না। কাজ শেষ করে বাসায় চলে যায় প্রিয়া। বাসে থাকাকালীন বেশ কয়েকবার কল দেয় ফাহাদ।
কিন্তু প্রিয়া রিসিভ করেনি। এটাই ওর শাস্তি। রাতের খাবার খেয়ে প্রিয়া মায়ের রুমে শুয়ে গল্প করছিল। রাত তখন 10টা বাজবে। প্রিয়ার বড় বোন লামিয়া এসে প্রিয়ার হাত ধরে টানতে টানতে প্রিয়ার রুমে নিয়ে আসে। আরে এভাবে টানছিস কেন? কি হয়েছে? ঘুমাসনি কেন এখনো তুই? লামিয়া কোনো উত্তর না দিয়ে প্রিয়াকে ব্যালকনিতে নিয়ে গিয়ে হাত দিয়ে ইশারা করে। প্রিয়া হাত বরাবর তাকাতেই চমকে যায়। ফাহাদ এখানে। প্রিয়া একবার নিচে তাকায় আরেকবার ওর বোনের দিকে। লামিয়া হেসে দিয়ে মায়ের রুমে চলে যায়। প্রিয়া ফাহাদের দিকে তাকিয়ে আছে। ফাহাদ কান ধরে বলল, সরি। সরি বলাটা আসলে শোনা যায়নি, কিন্তু ফাহাদের মুখভঙ্গিতে এটাই বোঝা গিয়েছে। প্রিয়া এবার অন্যদিকে মুখ ঘোরাল। আর চোখে আবার ফাহাদকেও দেখছে। ফাহাদকে এভাবে দেখে প্রিয়ার পেট ফেটে হাসি আসছে, কিন্তু কোনোরকমে তা চাপিয়ে রেখেছে। প্রিয়া রুমের ভেতর চলে আসল। ফাহাদের মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করেই ওখানে দাঁড়িয়ে রইল। প্রিয়া ফাহাদকে মেসেজ করল, ছাদে আসো। প্রিয়ার এই মেসেজ দেখে ফাহাদ খুশিতে গদগদ হয়ে যায়। ফাহাদ সাথে সাথে ছাদে আসে। প্রিয়া কিছুক্ষণ পর যায়। প্রিয়াকে দেখেই ফাহাদ জড়িয়ে ধরে। সরি সরি, আসলে আর্জেন্ট একটা কাজ থাকায় হুট করেই চলে যেতে হয়েছে। প্লিজ সরি প্লিজ। প্রিয়া ধাক্কা দিয়ে ফাহাদকে সরিয়ে দেয়। তখন ফাহাদের মুখটা দেখার মতো ছিল। যদিও প্রিয়ার খুব হাসি পাচ্ছিল, কিন্তু কোনোরকমে হাসি আটকে বলল, আপনার ঢং আমার একদম পছন্দ না। এখানে ডেকেছি আদিক্ষেতা করার জন্য নয়। এত রাতে বাড়ির সামনে আসতে বলেছিল কে? কাল অফিসে বলা যেত না? এসব করে কি প্রমাণ করতে চান? আপনি আমায় খুব ভালোবাসেন? তুমি এভাবে কেন কথা বলছো প্রিয়া? কারণ এর চেয়ে ভালো করে কথা বলতে পারি না তাই। ফাহাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিয়ার কথায় যে ফাহাদের মন খারাপ হয়েছে সেটা প্রিয়া বুঝেছে। ফাহাদ কোনোরকমে বলল, তুমি কি বিরক্ত হয়েছ? হ্যাঁ হয়েছি, খুব বিরক্ত হয়েছি। আচ্ছা আমি তাহলে চলে যাচ্ছি। তবুও প্লিজ রাগ করো না, আমি আসছি। ফাহাদ চলে যাওয়ার জন্য এগোতেই প্রিয়া হাত টেনে ধরে ফাহাদের বুকে মুখ লুকায়। কেন বিরক্ত হয়েছি সেটা তো জিজ্ঞেস করলেন না? বিরক্ত এজন্যই হয়েছি কেন আসেননি আরও আগে আমার জীবনে? কেন এত ভালোবাসেননি আগে? এবার ফাহাদের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। বিয়ের পর সবটা পুষিয়ে দিব। রেলিং ঘেঁষে দুজনে একসাথে দাঁড়িয়ে আছে। ফাহাদের এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে প্রিয়া। অপর হাতের আঙ্গুল ফাহাদের হাতের আঙ্গুলে সীমাবদ্ধ। মাথার উপর মস্তবর একটা চাঁদ। চাঁদের আলোতে ফাহাদকে দেখছে প্রিয়া। ফাহাদ যখনই তাকায় তখনই প্রিয়া চোখ সরিয়ে নেয়। ফাহাদের দিকে তাকিয়ে প্রিয়া বলল, আচ্ছা একটা কথা বলি? বলো। সবসময়ই এভাবে ভালোবাসবেন তো? না, কি এর চেয়েও অনেক বেশি ভালোবাসব। প্লিজ কখনো চেঞ্জ হয়ে যাইয়েন না। তাহলে ভালোবাসার প্রতি বিশ্বাস সারা জীবনের জন্য উঠে যাবে। সারা জীবন ভালোবাসব। বেশ কিছুক্ষণ চুপ থেকে প্রিয়া বলল, জানেন, একটা ছেলেকে খুব বেশি ভালোবাসতাম। ফাহাদ এবার প্রিয়াকে সামনে দাঁড় করিয়ে অবাক হয়ে বলল, তুমি ভালোবাসতেও জানতে? আমি তো ভাবতাম তুমি খুবই আনরোমান্টিক। ভালোবাসায় অ্যালার্জি আছে তোমার। ভালোবাসা নিয়েই আমার সমস্যা শুরু থেকেই ছিল। মাঝখানে ভালোবাসা নিয়ে স্বপ্ন বুনতে শুরু করি। তারপর প্রিয়া হারিয়ে যায় সেই শুরুর দিকে। তখন ক্লাস 10-এ পড়ে প্রিয়া। সারাদিন বান্ধবীদের নিয়ে হাসি ঠাট্টা, ঘোরাঘুরি, আড্ডা দেওয়া নিয়েই ব্যস্ত থাকত। প্রিয়াদের ফ্রেন্ডের একটা গ্যাং ছিল। এদের মধ্যে বেশ কয়েকজন ছিল যারা রিলেশন করত। রিলেশনের প্রথম কয়েক মাস ভালোই যেত। বান্ধবীরা চুটিয়ে প্রেম করত। এরপর একটা সময় থেকে মনমালিন্য, ঝগড়া লেগেই থাকত। ক্লাসে বসে বসে কাঁদত, মন খারাপ করে থাকত। এইসব বিষয়গুলো খুব বিরক্ত লাগত প্রিয়ার। এসব ভালোবাসা নাকি আজাইরা সময় কাটানো প্রিয়া ভেবে পেত না। বান্ধবীদের জন্য খারাপও লাগত। এদের মধ্যে প্রিয়ার সবচেয়ে ভালো বান্ধবী ছিল রাহা। একটা সময়ে রাহাও রিলেশন করে। প্রিয়া বারবার বারণ করা সত্ত্বেও শুনেনি। রাহা বলতো ছেলেটা আমায় খুব ভালোবাসে রে। রিলেশনের 4 মাস পর্যন্ত খুব প্রেম চলল দুজনের মধ্যে। এরপর আবারও সেই ঝগড়ার পর্ব শুরু। প্রিয়া ক্লাসে এসে দেখে রাহা কাঁদছে। কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে রে? কান্নার জন্য কথাই বলতে পারছে না রাহা। পাশ থেকে সীমা বলল, মনে হয় বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। হয়েছে তো ফ্যাসফ্যাস করে কান্নার কি আছে? প্রিয়া রাহাকে ধমক দিয়ে বলল, এই কান্না বন্ধ কর। 100 বার বলেছিলাম এসব রিলেশনে যাওয়ার কোনো দরকার নেই। শুনেছিস আমার কথা? এখন কেন কাঁদছিস? রাহা কোনোরকমে কান্না থামিয়ে বলল, তুই কি বুঝবি?
তুই তো কখনো কাউকে ভালোইবাসিসনি। যেদিন কাউকে ভালোবাসবি সেদিন বুঝবি। এসব ফালতু প্রেমের ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই বুঝলি। এখন চল ফুসকা খাবো। আমি খাবো না। আরে টাকা আমি দিব। বললাম তো খাবো না। মন ভালো নেই। গলায় পাড়া দিয়ে খাওয়াবো। চল তাড়াতাড়ি। রাহাকে টেনে বাহিরে নিয়ে আসে প্রিয়া। ফ্রেন্ডসরা মিলে জমিয়ে আড্ডা দেয় আর ফুসকা খায়। ওদের ফ্রেন্ড সার্কেলে কারো মন খারাপ থাকলে কেউই কখনো স্কুল মিস দিত না। কারণ একমাত্র ওরাই ছিল যারা মন খারাপের ওষুধ ছিল। বিশেষ করে প্রিয়া। প্রিয়া বকবে, খুব বকবে প্রথমে। এরপর আদর করে ফুসকা, আচার, আইসক্রিম খাওয়াবে, হাসাবে। কিছুদিন পর রাহার বয়ফ্রেন্ডের সাথে রাহার ঝগড়া মিটে যায়। টেস্ট পরীক্ষা পর্যন্ত ভালোই চলছিল সবকিছু। কিন্তু রাহার বয়ফ্রেন্ড একেবারের মতো ব্রেকআপ করে দিয়ে অন্য মেয়ের সাথে রিলেশনে যায়। রাহা এটা মানতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট নেয়। তখন ওর বাড়ির সবাই ওর বিয়ে দিয়ে দেয়। রাহার আর এস পরীক্ষা দেওয়া হয় না। এই ঘটনার পর প্রিয়ার আরও রাগ আর ক্ষোভ হয় ভালোবাসার প্রতি। প্রিয়ার ধারণায় জন্ম নেয় ভালোবাসা মানেই কষ্ট। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা এসে পড়ে। খুব ভালোভাবে সব পরীক্ষা শেষ হয়। এরপর আস্তে আস্তে ফ্রেন্ড সার্কেলের অনেকেরই বিয়ে হয়ে যায়। যে কয়জন থাকে সবাই আলাদা আলাদা কলেজে ভর্তি হয়। স্কুল লাইফের পরিচিত গ্যাং আলাদা হয়ে যায়। কলেজের প্রথম দিনেই ভালোবাসার অধ্যায় পা দিয়ে ফেলে প্রিয়া। গেটের সামনে অনেক মানুষ। প্রিয়ার বাবা কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে বাড়ি চলে যায়। প্রিয়া গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই কয়েকটা ছেলে হাসাহাসি শুরু করে দেয়। হাসির কারণ কি প্রিয়া বুঝল না। এমনিতেই কলেজের প্রথম দিন, তার মধ্যে আবার একা। খুব আনইজি ফিল করে প্রিয়া। ছেলেগুলো শিহাবকে ধাক্কা দিয়ে বলে, মামা, তোর বোন এসে পড়েছে দেখ। তোর শেষ বোনই কিন্তু এটা। শিহাব হা করে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। শিহাবের বন্ধু রোমান চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ওই শালা, আমাদের গেমসের রুলস অনুযায়ী মেয়েটা তোর বোন লাগে। সো এভাবে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। চুপ কর। সব মেয়ে যদি বোন হয় তাহলে বউ হবে কে? আরে, এভাবে পল্টি খাচ্ছিস কেন? কথা ছিল এই মার্ক করা জায়গায় প্রথম যেই 10 জন মেয়ে পা রাখবে তারা তোর বোন। এটা হলো 10 নাম্বার মেয়ে। বাকিগুলোকে তো বোন বানাতে ঠিকই রাজি হয়েছিস। পরবর্তী আরও কয়েকশো মেয়েকে বোন বানাতে রাজি আছি। শুধু এই মেয়ে বাদে। প্রেমে পড়লি নাকি? বন্ধু হয়েছিস কি করতে? বন্ধুর মনের কথা বুঝিস না? কিন্তু, আবার কিন্তু কি? যা মেয়েটার সব খোঁজখবর জোগাড় কর। প্রিয়া ক্লাসে আসার পর থেকেই দেখছে গেটের সেই ছেলেগুলো উকিঝুঁকি মারছে। ক্লাস থেকে স্যার বের হওয়ার সাথে সাথে রোমান প্রিয়ার কাছে গিয়ে বলল, শিহাব তোমাকে দেখা করতে বলেছে। কে শিহাব? আমার বন্ধু। আমি চিনি না। আমি চিনিয়ে দিচ্ছি। চলো। পারবো না। শিহাব আসলে কিন্তু সিন ক্রিয়েট করবে। প্রিয়া খুব বিরক্ত হয়। বাধ্য হয়েই শিহাবের কাছে গিয়ে বলে, আঙ্কেল আমায় ডেকেছেন? আঙ্কেল ডাক শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না শিহাব। বন্ধুরা সব হাসাহাসি করছে। শিহাব রেগে বাইক থেকে নেমে দাঁড়ায়। রাগী চোখে প্রিয়ার দিকে তাকিয়ে এক পা দু পা করে এগোতে থাকে। কলেজের মাঠের মধ্যে এমন এক অবস্থা, সবাই তাকিয়ে আছে। প্রিয়া এবার ভয় পাচ্ছে। শিহাব এমন এক কাণ্ড করল, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শিহাব হুট করেই মাটিতে বসে হাত জোর করে বলল, বাবু ডাকো, জান ডাকো, জামাই ডাকো, তবুও প্লিজ আঙ্কেল ডেকো না। আরে আমি কাকে কি ডাকবো সেটা তো আমার বিষয়। শিহাব উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তাই বলে আঙ্কেল ডাকবে? ভাইয়া বললেও তো একটা কথা ছিল। অন্তত সাইয়া হওয়ার একটা আশা থাকে। এজন্যই প্রথম থেকে রাস্তাটা বন্ধ করে দিলাম। আপনার ধান্দা আমি বুঝিনি ভেবেছেন? আপনাদের মতো ছেলেদের আমি হারে হারে চিনি। আজ ভালোবাসার নাটক করবেন, 2 দিন পরই সেই ভালোবাসা ফুরুত। বাহ, এত কিছু জানো তুমি? আরও অনেক কিছুই জানি। তা কি কি জানো একটু শুনি? আপনাকে বলতে আমি ইচ্ছুক নই আঙ্কেল। উফফো, আবার আঙ্কেল। শুনুন আঙ্কেল, আপনার এইসব সাঙ্গপাঙ্গদের দিয়ে হুটহাট ডেকে পাঠাবেন না। কথাগুলো বলেই প্রিয়া গটগট করে হেঁটে চলে গেল। শিহাবের বন্ধুরা সব হা করে তাকিয়ে আছে। দোস্ত, মেয়ে তো নয়, এটা পুরা ঝালমরিচ। শিহাব ভাবলেশহীনভাবে বলল, সেটাই তো দেখছি রে। ইদানিং রিহান ছেলেটা প্রিয়াকে খুব জ্বালাচ্ছে। রিহান প্রিয়ার এক ব্যাচ সিনিয়র। একই স্কুলে পড়ার সুবাদে ওরা পরিচিত। প্রিয়া যখন 8-এ পড়ে তখন থেকেই রিহান প্রিয়াকে পছন্দ করে। 6 মাস প্রচুর পিছন পিছন ঘুরেছে কিন্তু একদম পাত্তা পায়নি। এরপর রিহান এস পরীক্ষা শেষে কলেজে গিয়ে রিলেশনে যায়। এই সব খবরই প্রিয়ার কানে আসত।
প্রিয়া বড় বাঁচা বেঁচে যায় মনে মনে। এর মধ্যে রিহানের সাথে আর প্রিয়ার দেখা হয়নি। সবই তো ভালোই চলছিল। উইদিন হুট করে কলেজে যাওয়ার সময় রিহানের সাথে দেখা হয়ে যায়। রিহানের পাগলামি তখন থেকেই। এর মধ্যে শুনেছিল রিহানের নাকি ব্রেকআপও হয়েছে, কিন্তু খবর কতটা সত্যি সেটা জানে না প্রিয়া। যাই হোক, প্রিয়ার জানার কোনো আগ্রহও নেই। উইদিন দেখা হওয়ার পর থেকেই রিহান খুব জ্বালাচ্ছে প্রিয়াকে। হুটহাট করে ফোন দিচ্ছে, বাড়ির সামনে আসছে। কতগুলো নাম্বার যে ব্ল্যাকলিস্টে ফেলেছে তার কোনো হিসেব নেই। পুরনো প্রেম জেগে উঠেছে। সন্ধ্যার সময় প্রিয়া একটু পড়তে বসেছিল, তখনই আননোন নাম্বার থেকে ফোন আসে। প্রিয়া শিওর হয়ে যায় যে এটা রিহানেরই কাজ। আজ একটা রামধোলাই দিবেই দিবে। ফোন রিসিভ করেই প্রিয়া বলল, হারামজাদা আবার ফোন করছিস? ওই তোর কি কোনো লজ্জাশরম নাই নাকি? এতগুলো নাম্বার ব্লক করেছি, এরপরও অন্য নাম্বার থেকে ফোন করেছিস? ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসল, আপু আমি তো আজই তোমাকে প্রথম কল দিলাম। প্রিয়া এবার থতমত খেয়ে বলল, কে তুমি? আমি সুমা। কোন সুমা? কোথাকার সুমা? আমি কি চিনি? মেয়েটা কোনো উত্তর না দিয়ে সরাসরি জিজ্ঞেস করল, রিহানের সাথে তোমার কি সম্পর্ক? প্রিয়ার মাথা এবার রাগে ফেটে যাচ্ছে। কোনো সম্পর্কে না জড়িয়েও একটা অপরিচিত মেয়ের কাছে শুনতে হচ্ছে কি সম্পর্ক। এর চেয়েও অপমানের কিছু হয় না প্রিয়ার কাছে। নিজের রাগকে সংযত করে প্রিয়া বলল, আগে তোমার পরিচয় দাও, তারপর আমি সব বলছি। আমি রিহানের গার্লফ্রেন্ড। কি? তুমি ছেচরটার গার্লফ্রেন্ড? অথচ ওই ছেচরা কাল পর্যন্ত নিজেকে সিঙ্গেল বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছিল। আমি জানি আপু, এটা নিয়ে ওর সাথে আমার খুব ঝগড়াও হয়েছে। তুমি কোন কচুটা জানো? জানলে হুট করেই এই প্রশ্ন কেন করলে যে রিহানের সাথে আমার কি সম্পর্ক? কেমন ছেলেকে ভালোবাসো যার চরিত্র খারাপ? একটা পাগলকে নিয়ে সারা জীবন থাকা যায়, কিন্তু চরিত্রহীন কাউকে নিয়ে থাকা যায় না। আমি বুঝতে পারছি ওর ওপর তোমার অনেক রাগ। আমি ওকে অনেকবার তোমার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু বলেনি। এটাও বলেছি যে ও যদি তোমাকে চায় আমি নিজেই তোমাকে ওর হাতে তুলে দিব। হোয়াট দা? তুমি কি আমাকে ওর হাতে তুলে দেওয়ার? তোমার কি মনে হয় আমি রিহানকে ভালোবাসি? নো ওয়ে। এমন ক্যারেক্টারলেস ছেলে কখনো প্রিয়ার ভালোবাসা ডিজার্ভ করে না। আদারওয়াইজ আমি আগে রিহানকে ভালো না বাসলেও ভালো মানুষ ভাবতাম, কিন্তু এখন তো দেখছি সে একটা চরিত্রহীন ছেলে। গার্লফ্রেন্ড থাকতেও অন্য মেয়ের প্রতি যার ভালোবাসা জন্মায় সে নিঃসন্দেহে একজন খারাপ লোক। আর তুমি আগে কেন যোগাযোগ করনি আমার সাথে? তাহলে সামনে থেকে ছেচরাটাকে একটা উচিত শিক্ষা দিতাম। আসলে অনেক ট্রাই করেছি কিন্তু পাইনি। আমার ভাইয়াকে বলেছিলাম তোমার কথা। ভাইয়া ওর বন্ধুদেরও বলেছে। তারা আপনার কলেজেই অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। বলেছে যে কয়েকদিনের মধ্যেই খুঁজে জানাবে। কিন্তু তার আগেই আমি রিহানের ফোন নিয়ে তোমার নাম্বার নিই। খুব ভালো করেছ। যার সাথে জীবন জড়িয়েছ তাকে বলিও শুধু তোমাতেই যেন মত্ত থাকে। আর পার্সোনালি একটা কথা বলি তোমায়, আমি রিহানকে ঘৃণা করি, খুব বেশি ঘৃণা করি। ঠুস করে লাইনটা কেটে গেল। কি হলো? টাকা শেষ নাকি ফোন রেখে দিল? ফোনটা হাতে নিয়ে খেয়াল করল ফোন বন্ধ হয়ে গেছে। শিট! প্রিয়া ফোনটা চার্জে বসিয়ে পড়তে বসল। পড়া শেষ করে সবার সাথে রাতের খাবার খেতে বসল। প্রিয়াদের বাড়িতে অত বিলাসিতা নেই, কিন্তু মনের সুখটাই তো আসল, যেটা ওদের মধ্যে ছিল। দুই ভাইয়া বউ নিয়ে অন্য জায়গায় থাকে কাজের সুবাদে। এখানে শুধু প্রিয়ার বড় বোন লামিয়া, বাবা মা আর প্রিয়া থাকে। লামিয়া পড়াশোনার পাশাপাশি হাসপাতালে রিসিপশনে জব করে। মেঝেতে পার্টি বিছিয়ে খেতে বসেছে ওরা। রাতের খাবারের মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা আর ডিমের তরকারি। ডিমের তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে প্রিয়া বলল, বুঝলে মা, ভাবছি কয়েকটা মুরগি পালব। হঠাৎ এই ভাবনা কেন? এই ডিম রান্না করো, এই ডিম কেনার টাকাটা বেঁচে যাবে। লামিয়া বলল, এত উন্নতির কথা কবে থেকে ভাবা শুরু করলি? যবে থেকে তোকে বিদায় করার ভূত মাথায় এসেছে। আমি কি তোর পাকা ধানে মই দিয়েছি যে আমায় বিদায় করার জন্য উঠেপড়ে লেগেছিস? আমার ধানের ক্ষেত থাকলে তো মই দিবি। কথা তো ওটা নয়, তোর বিয়ের জন্য ডিম বিক্রির টাকা জমিয়ে তোকে বিয়ে দিব। তোর খুব বেশি তাড়া থাকলে তুই বিদায় হ। তুই কি এখন বিয়ে করবি না আপু? না, না করলে না করবি, সেটা তোর ব্যাপার। কিন্তু আমার ইচ্ছে আছে আমি একটা ডিমের দোকান খুলব, যেই দোকানে শুধু ডিম বিক্রি হবে। দোকানের নাম কি দিব জানিস? কি? লামিয়ার ডিম স্টোর। শত হোক, তুই আমার বড় বোন, তোর প্রতি তো আমার আলাদা একটা টান আছে বুঝিস না।
লামিয়া জোরে একটা ধমক দিয়ে বলল, ওই লামিয়ার ডিম স্টোর মানে কি রে? হ্যাঁ, ডিম কি আমি পারবো নাকি? আমি এটা কখন বললাম? নামটা তো তেমনই শোনায়। দেখেছিস তোর থিঙ্কিং কতটা নিচু? আচ্ছা, তোর পুরো নাম যেন কি? লামিয়া ইসলাম মিম, তাই না? হোল স্কুল কলেজ লাইফে তো তোকে সবাই ডিম বলেই ডাকত। ডিম থেকেই তো ছানার জন্ম, ছানা থেকে বড় মুরগি, আর তুই তো এখন বড় হয়েছিস। তাহলে লামিয়ার ডিম স্টোর নামটা কোন দিক দিয়ে খারাপ রে? লামিয়া দাঁত কটমট করে তাকিয়ে আছে। প্রিয়া খাওয়া শেষে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বলল, আজকাল কারো ভালো চাইতে নেই। দুনিয়ায় ভালো মানুষের কদর কেউ করে না কখনো। একদিন বুঝবি। যা ভাগ। প্রিয়া ঘরে গিয়ে মোবাইল নিয়ে সোজা বারান্দায় গেল। কানে হেডফোন গুজে প্লেলিস্ট থেকে নিজের ফেভারিট গানগুলো শুনতে লাগল। এর মধ্যে একটা গান একটু বেশিই ভালো লাগে প্রিয়ার। প্রিয়া সবসময় মাঝখান থেকেই শোনে গানটার। চূড়াবালির পিছু টানে, বুঝি না এই ভাষার মানে। অশান্ত মন, কি উচাটন খোদা জানে। ঘরের কাজে, সকাল সাজে, জিওমিতির ভাজে ভাজে, কিসের ছায়া, এ কোন মায়া। বুঝি না যে। গানটা শুনতে শুনতে প্রিয়া ভাবে জীবন কি অদ্ভুত। একটু ভুল বুঝাবুঝি জীবন শেষ করে দিতেও দ্বিধাবোধ করে না। যেটা এই বখাটে শর্ট ফিল্ম দেখলেই বোঝা যায়। রাত 1টা পর্যন্ত বারান্দায় বসে বসে গান শোনে প্রিয়া। এরপর ঘুমাতে চলে যায়। লামিয়া একটা শোয়ার বালিশ বুকে জড়িয়ে অন্যপাশ হয়ে ঘুমিয়ে আছে। প্রিয়া গিয়ে পেছনে থেকে লামিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। প্রিয়ার এক হাত, এক পা লামিয়ার ওপর। সারাদিনে যত ঝগড়াঝাটি যাই হয়ে যাক না কেন, রাতে কেউই কাউকে ছাড়া থাকতে পারবে না। বিশেষ করে প্রিয়া। যতই মুখে বলুক তোকে বিয়ে দিয়ে বিদায় করব, কিন্তু মনে মনে চায় বোন সারাজীবন ওদের কাছে থাকুক। সুন্দর এসব ভাবনা নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে প্রিয়া। সকাল সকাল 9টা বেজে 11 মিনিট। ঘুমোঘুম চোখে মোবাইলে টাইম দেখেই প্রিয়া ধরফিয়ে বিছানায় বসে। 10টায় প্রিয়ার ক্লাস শুরু, তাও প্রথমেই ইংলিশ ক্লাস। এই ক্লাসে লেট করা মানে ম্যামের ক্লাসে পাক্কা 45 মিনিট দাঁড়িয়ে থাকা। উফফো, আর ভাবতে পারছে না প্রিয়া, কখন রেডি হবে আর কখন খাবে। আজ তো কপালে শনির দশা আছেই। আপুর ওপর খুব বেশিই রাগ হচ্ছে প্রিয়ার। ইচ্ছে করে ডাক দেয়নি, রাতের শোধটা এভাবে নিল। প্রিয়া মনে মনে 100টা গালি দিয়ে ফেলেছে। ঝটপট প্রিয়া ফ্রেশ হয়ে কলেজের ইউনিফর্ম পরে নেয়। আজ হিজাব বাঁধার একদম সময় নেই, তাই সাদা জর্জেট ওড়নাটা গলায় সুন্দর করে পেঁচিয়ে নেয়। লম্বা চুলগুলো একটা ঝুঁটি করে। বাহিরে প্রচুর ধুলাবালি থাকায় একটা মাস্ক পরে নেয়। এরপর না খেয়েই ব্যাগ নিয়ে দৌড় দেয়। মাঝ রাস্তায় পথ আটকে ধরে শিহাব ও ওর বন্ধুরা। প্রিয়ার মেজাজটা বিগড়ে যায়। এদের কি এখনই আসতে হলো? প্রিয়া ওদের সাইড কাটিয়ে চলে যাওয়া ধরলে শিহাবের বন্ধু পথ আটকে বলে, আরে দাঁড়াও মামনি, এত তাড়া কিসের? প্রিয়া কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে তামাশা দেখছে। শিহাব চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল, রিহানের সাথে কিসের ইটিসপিটিস চলছে? হ্যাঁ, আমাদের ছোট বোনের বয়ফ্রেন্ড হয় রিহান। কয়েকদিন পর ওদের বিয়ে জানো, আর ওর পিছনে ঘুরঘুর করছো। প্রিয়া এতক্ষণে বুঝল ওদের আসার কারণটা অন্য, অর্থাৎ রিহান ঘটিত। সুমা বলেছিল ওর ভাইয়াকে আমায় খোঁজার কথা। মেয়েটার সাথে কথা বলে একবারের জন্যও মনে হয়নি থ্রেড দিতে বলেছে। কিন্তু এইগুলো একটু বেশিই লাফাচ্ছে মনে হয়। শিহাব এবার ধমক দিয়ে বলল, চুপ করে আছো কেন বোবা? কথা বলতে পারো না? আর মুখে মাস্ক লাগিয়ে ঘুরছ কেন? খুলো বলছি, এক্ষুনি মাস্ক খুলো। পাশ থেকে শিহাবের বন্ধু বলল, দোস্ত মামুনি মনে হয় ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করেছে, তাই মাস্ক দিয়ে ঢেকে রেখেছে। আরে তাহলে ঢাকবে কেন? সবাইকে তো দেখানো উচিত। এবার প্রিয়া ক্ষিপ্ত গলায় বলল, জি আঙ্কেল ঠিক বলেছেন, আমি ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করেছি। আপনি দিবেন ঠোঁটে? লাগিয়ে দিব, আমি ব্যাগে করে নিয়ে এসেছি। প্রিয়ার এমন কথায় সকলে হকচকিয়ে গেল। শিহাব ধমক দিয়ে বলল, এই মেয়ে এত সাহস তোমার? দেখি মুখটা দেখাও দেখি। মাস্ক খুলো। মাস্ক আমি খুলতেই পারি, কিন্তু নিজেকে সামলানোর ক্ষমতা আছে তো? কেন, তুমি কি কুইন এলিজাবেথ? তা নই, তবে আপনার মাথা ঘুরানোর কথা। কাকে থ্রেড করতে আসছেন দেখেন। বলেই প্রিয়া একটানে মাস্কটা খুলে ফেলল। শিহাব লাফ দিয়ে বাইকে বসে পড়ল। লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউর আজিম। কি হলো আঙ্কেল, ভয় পেলেন? ছি, এসব কি বলো? আর ওই শোভানের 12টা আমি বাজাচ্ছি। আমাকে দিয়েই আমার হবু বউকে থ্রেট দেওয়ানো। আঙ্কেল, শিহাব বুকের বামপাশে হাত রেখে বলল, উফফো আল্লাহ। বুকে মোচড় দেয়। প্লিজ আঙ্কেল ডেকো না, হার্ট অ্যাটাক করে মরেই যাব। বেশ,
তবে মামা ডাকি কেমন? এভাবে আহত নিহত কেন করছো প্রিয়া? আমি কি করলাম মামু? সেই স্বামী শেষ। ওরে তোরা কে কই আছিস, আমাকে হাসপাতালে নিয়ে চল। পোস্টমর্টেম করতে হবে। তখন রিপোর্টে স্পষ্ট আসবে, প্রিয়ার কথার আঘাতে শিহাবের মৃত্যু। বিয়ের আগেই বিধবা হবে, তখন বুঝবে মজা। পাগল বলেই প্রিয়া কলেজে চলে গেল।